হ্যালো ভিউয়ার্স, তোমাদের এইচএসের 2023-24-এর দর্শনের আরও একটা সেট নিয়ে চলে এলাম। তা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নাও। তোমাদের অনেকগুলি টেস্ট পেপারে সলভ করে দেওয়া হয়েছে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করো। চলো আমি প্রথমে সঠিক উত্তরগুলি দেখে নিই। আমি প্রশ্নগুলো লিখিনি, উত্তরগুলো দেখে মিলিয়ে নেবে। 1-এর বি এর উত্তরটা হবে প্রাকল্পিক বচন, 2-এর এ এর উত্তর সত্য, 3-এর ডি এর উত্তর অবরোহ যুক্তি, 4-এর এ এর উত্তর সামান্য বচন, 5-এর সি এর উত্তর 4টি, 6-এর বি এর উত্তর অমাধ্যম অনুমান, 7-এর এ এর উত্তর বিপরীত বিরোধিতা, 8-এর সি এর উত্তর 19টি, 9-এর ডি এর উত্তর চতুর্থ সংস্থান, তারপরে 10-এর এ এরটা হবে কি প্রধান আশ্রয় বাক্য, 11-ওর এরটা হবে প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন, 12টা হবে কি বি এর উত্তর এস বার পি ইজিক্যাল টু 0, 13টা হবে বি এর উত্তর, 14টা হবে কি 14টা শত সত্য, 15টা এর উত্তরটা হবে 16টা হবে কি এ এর উত্তর পি সত্য এবং কেউ মিথ্যা হলে, 17টা পর্যবেক্ষণ ও পরীক্ষণ, 18টা বি এর উত্তর হবে বেকন, 19টা সি এর উত্তর হবে মন্দ উপমা যুক্তি, 20টা ডি এর উত্তর হবে কপি, 21টা এ এর উত্তর হবে আবশ্যিক শর্ত, 22টা এর উত্তর হবে কারণে পরিমাণগত লক্ষণ, 23টা হবে এ উত্তর আই এম কপি, 24টা হবে ব্যতিরেকি পদ্ধতি। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। যুক্তি কাকে বলে? যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি, তাই যুক্তির ক্ষেত্রে বলা যায় অনুমানের ভাষায় প্রকাশিত রূপকেই যুক্তি বলে, বা যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। আরও তারপরে দেখো অবরোহ যুক্তি কাকে বলে। তারপর যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয়, হয় না কম বা সমব্যাপক হয়, তাকে বলা হচ্ছে অবরোহ যুক্তি। তারপরে দেখো অমাধ্যম অনুমান কাকে বলে। যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় তাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান, যেমন আবর্তন বিবর্তন এগুলি। তারপরে অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, এর বিপরীত ক্রম সত্য নয়, অর্থাৎ বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সামান্য বচন সত্য নাও হতে পারে। এবার দেখো বেশ, তারপরে অথবা দিয়ে কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, এটা কি হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা করলে দাঁড়াবে কি ও বচন হবে কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। তারপরে দেখো এ বচনের সরল আবর্তনের একটা উদাহরণ চেয়েছে। রবীন্দ্রনাথ হয় বিশ্বকবি, তাহলে এ বচন কি হবে? বিশ্বকবি হয় রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক আকারে একটা দৃষ্টান্ত, যদি পি হয় তবে কিউ হবে, পি হয়েছে অতএব কিউ। তারপরে দেখো বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে, ঠিক আছে, অপর একটি বিকল্পকে প্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করাকে বিসংবাদী বিকল্প বলা হচ্ছে। যেমন ধরো সে জীবিত অথবা মৃত, এটা বিসংবাদী অর্থে ব্যবহার করা হয়েছে। বৈধতার অবৈধতার নির্ণয়, যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক, সুতরাং তিনি বস্তুবাদী। এটি অনুগত শিক্ষাজনিত প্রাকল্পিক দোষের উদাহরণ। তারপর একটা দেখো শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে। যদি কোনো সত্তার বা ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব না থাকে তাহলে তাকে শূন্য গর্ভ শ্রেণী বলা হচ্ছে, যেমন ধরো পক্ষীরাজ ঘোড়া, তারপরে মৎস্যকন্যা এগুলি। অথবা দিয়ে দেখো ও বচনে বলীয় ব্যাখ্যা কি? উদ্দেশ্য পদে নির্দেশিত শ্রেণী কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদকে নির্দেশিত করে, নির্দেশিত শ্রেণী। তারপরে দেখো ভেন চিত্রের প্রকাশ করো, ভূত নেই, এস ইজিক্যাল টু 0, ঠিক আছে, এখানে এস এর ঘরে কি হবে? ছায়াবৃত্ত হবে। তারপরে দেখো বুলিয়ান বিরোধে চতুষ্কোণটি দেখাও, এটা দেখে নেবে। তারপরে দেখো অস্তিত্বমূলক দোষ কাকে বলা হচ্ছে। যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্ত নিঃসৃত করাকে, তাহলে যুক্তিটিকে অস্তিত্বমূলক দোষ ঘটে। তারপর দেখো শতসত্য বাক্য কাকে বলে। যে বচনাকারে প্রধান ও স্তম্ভের প্রধান যোজকের সব কটি সারি সত্য তাকে শতসত্য বচনাকার বলা হচ্ছে। অথবা দেখো আপতিক বচনাকার কি? দেখো যে বচনাকারের সত্য ও মিথ্যা উভয় প্রকার নিবেশনের দৃষ্টান্ত তাকে বলা হচ্ছে আপতিক বচনাকার। তারপরে দেখো অবরোহ অনুমানে বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। অথবা দেখো প্রকৃতির একরূপতার নীতিটি কি? না প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে।
তারপরেটা দেখো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন হবে? সার্বিক সংশ্লেষক। তারপরে সামান্যীকরণ বলতে কি বোঝো? যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমবিষয় বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা যায় তাকে সামান্যীকরণ বলা হচ্ছে। তারপরে দেখো কার্ভিত রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। অথবা দেখো কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি হলো কি? জড়ের সংরক্ষণ নীতি আর শক্তির নিত্যতা নীতি। কারণ ও শর্তের মূল পার্থক্য কি? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। তারপরে অথবা দেখো কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝো? যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলা হচ্ছে। এবার যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটি ঘটবে। এখানে এ ও বি এর শর্ত কিরূপ? এখানে এ ও বি এর শর্ত হলো পর্যাপ্ত শর্ত। তারপরে দেখো অথবা দিয়ে বহু কারণের সমন্বয় সূত্র নীতিটি কি? সমজাতীয় কার্যের সংমিশ্রণ ও ভিন্ন জাতীয় কার্যের সংমিশ্রণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।